তীব্র গ্যাস সংকটে আবারও ভোগান্তি চরমে। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। বিগত সরকারগুলোর ভুল নীতিতে এমন পরিস্থিতি, দাবি প্রতিমন্ত্রীর। 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পে সিরিয়ালে থাকি স্যার, গ্যাস পাচ্ছি না। গ্যাস পাম্পে গেলে কয় আমরা গ্যাস থাকলে আসে দেবো, না থাকলে করতে দেবো। প্রেশার নাই, লাইনে গ্যাস নাই, তারা করতে দিব। তারা লাইনে থাকলে না আমরা গ্যাস দিব। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার। সাভারে মসজিদের মাঝে বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল ইউনিট। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে কাজ করছে সরকার। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। একথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি হারুন। ক্ষুব্ধ হয়ে পদ থেকে সরিয়ে দিতে বলেছিলেন শেখ হাসিনা। ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব দেবে। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটি আমিও কারো দিয়ে কাজ করাতে পারতেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকটে সারা দেশ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংকট। ফলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, ভোগান্তি বেড়েছে পরিবহন খাত আর বাসাবাড়ির রান্নাবান্নায়। যানবাহন চালকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি শিল্প মালিক, সাধারণ গ্রাহক ও পরিবহন সংশ্লিষ্টদের। প্রাইভেট কার চালক মোহাম্মদ দুলাল সকাল 10টায় পাম্পের লাইনে দাঁড়িয়ে 4 ঘন্টা পর পেয়েছেন গ্যাসের দেখা, তবে পাননি কাঙ্ক্ষিত পরিমাণে। 4 ঘন্টা 15-20 মিনিটের পর আমি গ্যাস পাইছি, আর ফুল গ্যাস পাইনি। বাসা বাড়িতে গ্যাস নিয়ে সকালবেলা পাক করে খাইতে পারিনি। একই অবস্থা অন্যদেরও। রাজধানীর প্রায় সবকটি ফিলিং স্টেশনের চিত্র একই। কোথাও কোথাও গ্যাস সংকটে বন্ধ রাখা হয়েছে পাম্প। যেসব স্টেশন চালু, সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে, কেননা গ্যাসের চাপ কম। 2.5 ঘন্টা 3 ঘন্টা তো হবে, এখনো অনিশ্চিত। গ্যাস যে পাবো কি পাবো না এটা বলতে পারলাম না। পাম্প এখনো অনেক দূরে। খালি বলতেই আছে যে 2 দিন ধরে বা 2-3 দিন লাইন সংকট ঠিক হয়ে যাবে, কই ঠিক তো হচ্ছে না। আগে গ্যাস চাইলে 500-600 এমনি যায় তো, কিন্তু এখন বর্তমানে যে যায় না। 200 টাকা 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা যায় গাড়িতে। আর সিএনজিগুলোতে 50-60 টাকা। দিতে পারছি না, যে পেশার থাকার কথা এই পেশার নাই। চালকরা বলছেন, দিনের বেশিরভাগ সময় পাম্পের লাইনেই নষ্ট হচ্ছে। সামান্য গ্যাস পেলেও তা দিয়ে বেশিক্ষণ চলাও যায় না, ফলে সংকীর্ণ হয়ে এসেছে আয়ের পথ। রাত্রেবেলা এসে বৈশা থাকি, এই বরপর যাইতে হয়, গাউসা যাইতে হয়, নোট শুনতে যাইতে হয়, মাধবদে যাইতে হয় গ্যাসের লাইগা। গাড়ি চালায় ভাত খায়, আমরা যদি সঠিক টাইমে যদি গ্যাস যদি না পাই, তা আমরাও মালিকে না করে দিবে। যখন গাড়ি যখন চলবে না, তা আমরা কি করে রাখবি। গত বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকটের কারণে সাভার, গাজীপুরের মতো শিল্পাঞ্চলে ব্যাহত হচ্ছে উৎপাদন। পরিবহন খাতে তৈরি হয়েছে বাড়তি চাপ, প্রভাব পড়েছে বাসাবাড়ির রান্নার হাঁড়িতেও। গ্যাস স্বল্পতার কারণে আমাদের বয়লারটা স্মুথলি রান করতে পারতেছি না। বয়লার না থাকলে আমাদের আয়রনের স্ট্রিম থাকে না। 24 ঘন্টায় তেল দিয়ে চালাইতে হচ্ছে। সেই হিসাবে আমরা যে কস্টিং আছে, ওই কস্টিংয়ে আসলে আমরা বাইরে থেকে ওই কস্টিং পাচ্ছি না। শিল্পের চাকা সচল রাখা এবং পরিবহন খাতের ভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে মানুষের ভোগান্তি চরমে, সেটি স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
বলেন বিগত সরকারগুলোর ভুল নীতির কারণেই এমন পরিস্থিতি। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। নওগাঁয় লোডশেডিং এর প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে শহরের মুক্তির মোড়ের প্রধান সড়কের পাশেই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, গ্রাহকের চাহিদার বিপরীতে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। কলকারখানাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোল্ড স্টোরেজগুলোতে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এছাড়া প্রিপেইড মিটার স্থাপনায় বন্ধের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। এদিকে সার্বিক পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই, আপনি ঘোষণা দিয়েছিলেন যে মিটার চার্জ বন্ধ করতে হবে, সারচার্জ বন্ধ করতে হবে, কিন্তু তারা কার্যক্রম বন্ধ না করে তারা সেই চার্জ কেটেই যাচ্ছে। প্রিপেইড মিটার লাগানো যাবে না। প্রিপেইড মিটার যারা আমদানি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। বরিশাল আদালত চত্বরে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বেলা 11:15টার দিকে বরিশাল আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আইনজীবীরা জানান, সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে, তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের এখনও চিহ্নিত করা যায়নি। ঘটনার পর আদালত চত্বর পরিদর্শন করেছে পুলিশ, র্যাব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি একটু পিছনের দিকে আইসে দেখি যে এখানে অনেক লোকজন, তখন শুনি এখানে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রশাসনের লোকজনও এসেছে, এখানে একটা শব্দ হয়েছে, আমরা সবাই তাৎক্ষণিক আসলাম, এসে দেখলাম একটা ককটেল বিস্ফোরণের মতো। আমরা এখানে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি, তো বিষয়টা যাচাই বাছাই করে দেখা যাবে আসলে প্রকৃতপক্ষে বিষয়টা কি। সাভারের একটি মসজিদের মাঠে পাওয়া বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, গতরাত 1টার দিকে সাধাপুর গোপের বাড়ি এলাকার লালটেক খোড়া মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতর কাপড় চোপড়, একটি কোরআন শরীফ এবং প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা। সকলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসার কুকার সদৃশ বস্তুটি বোমা কিনা তা পরীক্ষার জন্য খবর দেওয়া হয় বম ডিসপোজাল ইউনিটকে। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় বস্তুটি বোমা। বিকেলে বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ওজন খুব, 3 জনে ধরে নিয়ে আসে, ওটা ঢালছে, ঢালের দাগে কোরআন শরীফ আর কাপড় ধরি, আর তলে হলে ওই আইসকুপারটা। এই পাশে একটা মাদ্রাসা আছে, এখানে মেন রোড, সবাই হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল থেকে মানুষ হচ্ছে খুবই একটা আতঙ্কের মধ্যে আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনের আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার তরুণ ও যুব সমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকেই যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানান, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ এবং অর্থ সহায়তা দেওয়ার নানা উদ্যোগ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে দেশ বিদেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। একথা বলেই তিনি
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে আরাফাত রহমান কোকোকে। খালেদা জিয়ার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়ার পরিবারকে নানাভাবে নির্যাতন করেছে। মুক্তিযোদ্ধার পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করে ফ্যাসিবাদী সরকার। রিজভী আরও বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেনি শেখ হাসিনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ডিবি অফিস থেকে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এতে ক্ষুব্ধ হয়ে পদ থেকে হারুনকে সরিয়ে দেন শেখ হাসিনা। এমন ফোনালাপে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এদিন ওবায়দুল কাদের, আরাফাত সহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ককে নির্যাতনের পর খাবার খাওয়ানোর ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিবি প্রধান হারুনুর রশিদের ফোনালাপ উপস্থাপন করা হলে সেই ছবির প্রচারের তথ্য সামনে আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছবি প্রকাশ করা হলেও শেখ হাসিনা তা ভালোভাবে নেননি। একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। খাওয়াই ওই ছবি কেন? না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। ডিবির পদ থেকে হারুনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তবে এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীতে ক্ষোভ তৈরির পাশাপাশি আন্দোলন দমনে প্রভাব পড়ার আশঙ্কার কথা জানা যায় ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে। হারুন বেদি সরাই দিচ্ছেন। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছি। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। এদিন মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী। সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে, সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। এ মামলায় আসামি পক্ষের শুনানি কাল। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মাঝে কি প্রক্রিয়ায় এবং কতটুকু বন্টন করা হবে তা ট্রাইব্যুনালের রায় স্পষ্ট করে উল্লেখ করার আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আব্দুল সত্তার, সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। স্থানীয়রা জানায়, সকালে বাসায় এক মিস্ত্রি এসে ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে 3 জনের মরদেহ দেখতে পায়। পুলিশ জানিয়েছে, বাসার আলমারি ও ড্রয়ার খোলা পাওয়া গিয়েছে। ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় নিয়েই কাজ চলছে। আশপাশের মানুষে জানছেন যে সেও দরজা খুলেন না, তখন ও বাসার বিল্ডিং থেকে খেয়ে কইছেন যে উঠিয়াও বারান্দাত রক্ত দেখা যায়। এই বয়সে আর কারোর শত্রুতা থাকার তো কোনো কথাই না। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাইতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। ঢাকার আলোচিত মাদক সম্রাট ল্যাংড়া রুবেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পল্লবীতে
বিএনপি নেতা আলমগীর হত্যা চেষ্টার মামলায় রুবেল সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়েই আলমগীরকে হত্যার জন্য গুলি করে ল্যাংড়া রুবেল। আলমগীরও মাদক ব্যবসায়ী। এই গাড়ি ব্যবহার করেই গেল 7 আগস্ট গুলি করা হয় বিএনপি নেতা আলমগীরকে। এ সময় গুলিবিদ্ধ হন পথচারী জ্যোৎস্না। এই গাড়ির সূত্র ধরেই গ্রেফতার করা হয় মাখন নামে একজনকে। পরে জানা যায় গাড়িটি মাখনের নামে থাকলেও এর প্রকৃত মালিক ল্যাংড়া রুবেল। মাখনের দেয়া তথ্যে পারভেজ ও রাব্বি নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে ল্যাংড়া রুবেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। ল্যাংড়া রুবেলের স্ত্রী জিজ্ঞাসাবাদে জানায় যে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবির অপর টিম রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেরিবেদ এলাকা থেকে ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। গোয়েন্দারা বলছেন, মাদক বিক্রির টাকার ভাগাভাগির বিরোধ থেকেই হত্যা চেষ্টা। রুবেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ রয়েছে একাধিক মামলা। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় 1000 পিস ইয়াবা সহ 2টি প্রাইভেট কার আর গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দারা। আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টার পাশাপাশি অস্ত্র ও মাদক আইনেও মামলা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে রূপসা উপজেলার রূপসা ব্রিক্স নামের একটি ইটভাটায় ঘটনা ঘটে। ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের কর্মী ছিলেন। পরিবার জানায়, ইটভাটাটি ফখরুলের ছিল। সেখানে চুরির ঘটনায় নিরাপত্তার জন্য তিনি মাঝে মধ্যে রাতে পাহারা দিতেন। গতরাতেও তিনি ভাটায় ছিলেন। পুলিশ জানায়, রাতে দুর্বৃত্তরা ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত হয়েছে 1025 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে 2 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে 1 জন করে মোট 2 জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের হামে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 885 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 786 জন ও হামে আক্রান্ত হয়ে 99 জনের মৃত্যু হয়েছে। দেশে শুধু আয়ের ক্ষেত্রে নয়, বৈষম্য বেড়েছে ভোগ ও সম্পদেও। পতিত শেখ হাসিনার আমলে জিডিপির প্রবৃদ্ধি 7% দেখানো হলেও প্রকৃতপক্ষে তা ছিল 4। এসডিজি বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা কমিশন ও নাগরিক প্ল্যাটফর্মের যৌথ প্ল্যানারি স্টেশনে এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সেশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ডাটা ফ্রেমওয়ার্ক তৈরি এবং বৈষম্য বিরোধী বিল চূড়ান্ত করার সুপারিশ করা হয়। ডক্টর দেবপ্রিয় বলেন, আগে জিডিপির প্রবৃদ্ধি 1% বাড়লে যে পরিমাণ কর্মসংস্থান হতো এখন তার চেয়ে কম হচ্ছে। কোনো মানুষ দারিদ্র্য থেকে বের হলেও 2 দিন বেকার থাকলে সে আবার দরিদ্র হয়ে পড়ছে। সেমিনারে জানানো হয়, দেশের দারিদ্র্যের হারের ক্ষেত্রে তারতম্য রয়েছে। মাদারীপুরে দারিদ্র্যের হার 54%, যেখানে নোয়াখালীতেই এই হার মাত্র 6.1%। জাতীয় পর্যায়ে গড় হার 18.7%। শিশু মৃত্যুর হারের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। উন্নয়ন মূলত শহর কেন্দ্রিক রয়ে গিয়েছে। সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, দুর্বল তদারকি এবং জবাবদিহিতার অভাব প্রধান অন্তরায়। সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ হোসেন জানান, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি 4 বছরের মধ্যে বাস্তবায়ন করবে সরকার। আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব, ইয়েস
আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। আগে যত দ্রুত 1% প্রবৃদ্ধি করলে যতখানি গরিব মানুষ কমে যেত, এখন তার চেয়ে অনেক কম মানুষ কমে যাচ্ছে, সেহেতু উন্নয়নের প্রবৃদ্ধির যে চরিত্র সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। ডারউইনে কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। 5 দিনই শক্তিশালী অজদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চান টাইগার অধিনায়ক। এই উইকেটে বোলাররা ভালো করবে, ব্যাটারদের লম্বা সময় খেলতে হবে এমন বার্তা দিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশকে শক্তিশালী দল বলছেন প্যাট কামিন্স। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সকাল 6:30টায়। মারারা ক্রিকেট গ্রাউন্ডের সবুজ গালিচায় ট্রফি হাতে প্যাট কামিন্সের সাথে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অপেক্ষা মাত্র কিছু ঘন্টার। এই হাসিটা কতটা রাখতে পারবেন টেস্ট জুড়ে ডারউইনে, সেটাই বড় প্রশ্ন। বুধবার স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। শেষ দিনের প্রস্তুতিতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে শতভাগী দিয়েছে টাইগার ক্রিকেটাররা। তবে সাম্প্রতিক পারফরমেন্সে অজিদের শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে সবচেয়ে বড় দুশ্চিন্তা যে ব্যাটিং, সেটা জানেন শান্ত। যদিও বোলারদের নিয়ে যেমন আত্মবিশ্বাসটা আছে, তেমনি ব্যাটিংয়ে লম্বা সময় টিকে থাকার চ্যালেঞ্জ নেওয়ার কথা বললেন টাইগার অধিনায়ক। নতুন বল সবসময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। সো মেসেজ ওই রকম না, এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করব, যেই ব্যাটিং করবে যার যার ন্যাচারাল গেমটা খেলবে এবং রানের জন্য খেলবে। যদিও খুব ভালো বোলিংয়ের অ্যাটাকে আমাদের ব্যাটিং করতে হবে। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে নিচ্ছি, কতটুকু কনসিস্টেন্সিটা ধরে রাখতেছি, কতটুকু ফোকাস আমরা ধরে রাখতেছি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। সো এই অ্যাটাকটাকে ঠিকমতো সামলাইতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং চিন্তাভাবনা ভালো নিয়ে ব্যাটিং করতে হবে। এই টেস্টের আগে সবচেয়ে বড় আলোচনা ফলাফল আসবে কয় দিনে, 2 নাকি 3? শান্তর উত্তর, 5 দিনই ভালো ক্রিকেট খেলতে চায় ক্রিকেটাররা। আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট, 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবে। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। রৌদ্রোজ্জ্বল ডারউইন সময় দুপুর 1টার দিকে উইকেট দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সহ দলের আরও অনেকে। অজিরাও যে এই মাঠে টেস্ট খেলবে প্রায় 22 বছর পর। তবে র্যাঙ্কিং যাই হোক, বাংলাদেশকে সমীহ করছেন প্যাট কামিন্স। বাংলাদেশ শক্তিশালী দল, তাদের বেশ কিছু প্রতিভা আছে। এই টেস্টটা এতটা সহজ হবে না। কয়েকজন খেলোয়াড় আছে যাদের বিপক্ষে আমরা আগে খেলিনি। ভালো একটা ম্যাচ হবে, তাদেরকে এখনই রেট করতে পারছি না। 2004 সালের পর আবারও ডারউইনে ফিরছে টেস্ট। 2003 সালে এই মাঠের আন্তর্জাতিক উদ্বোধনে বাংলাদেশ হেরেছিল মাত্র 2.5 দিনেই। অবশেষে প্রতীক্ষার অবসান, মাঠে গড়াচ্ছে ডারউইন টেস্ট। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। 2 দিন নাকি 3 দিন, এই টেস্টটা কতদিন মাঠে থাকবে সেটাই সবচেয়ে বড় আলোচনা ডারউইনে ক্রিকেট সংশ্লিষ্টদের। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন 5 দিনই ক্রিকেটটা খেলতে চান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু উপহার দিতে চান। তবে ব্যাটিংটা যে দুশ্চিন্তার কারণ সেটাও তিনি মানছেন। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে বাংলাদেশের লক্ষ্য এখন সেরাটা দেয়া। সেই সেরা কতটা দিতে পারবে সেটার উত্তর মিলবে এই মারারা ক্রিকেট গ্রাউন্ডে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া।